প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করছি। আমি আজ তোমাদের সাথে ওয়ার্কশিট নিয়ে আলোচনা করব। ওয়ার্কশিট একটা সাইজে বড় ধরনের অঙ্ক, কিন্তু যদি প্রথম থেকেই মনোযোগ দিয়ে একটু শোনো এবং বোঝার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ অঙ্ক শেষ করে দেখতে পাবে যে তোমরা বেশ ভালো বুঝতে পেরেছো। অঙ্কটা দেখেই প্রথমে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আসলে ধাপে ধাপে কার্যপ্রক্রিয়াটা শেষ করা হয়, পরে দেখা যায় যে আসলে এটা একটা সহজ প্রক্রিয়া। দেখতে যতটা বিশাল মনে হয়েছিল, আসলে বুঝতে পারার পরে দেখা যাবে যে ওরকম ভয়ের কিছু নেই, একেবারেই নেই। অর্থাৎ তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝে যাবে। তবে যেটা বেশি প্রয়োজন সেটা হলো প্রথম থেকেই মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, আমি ওয়ার্কশিটটা কি? ওয়ার্কশিট কিন্তু এই যেমন ধরো হিসাবের কোনো অপরিহার্য অংশ নয়, যেমন জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, তারপর তোমার আর্থিক বিবরণী, এরকম কোনো তোমার অত্যাবশ্যকীয় বিষয় নয়। এটি একটি খসড়া। কেন? তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার আগে, অর্থাৎ আর্থিক বিবরণী করার আগে এটা সম্পর্কে এবং বিভিন্ন তথ্যের ব্যাপারে নির্ভুলভাবে পরিবেশন করার জন্য আগে থেকেই হিসাবরক্ষকগণ কী করেন, এক প্রস্থ কাগজের মধ্যে তোমার একেবারে জাবেদা থেকে শুরু করে তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত তোমার পুরো বিষয়গুলো একটা কাগজে নিয়ে আসেন এবং সেখান থেকে তোমার পূর্বানুমান করেন, ভুল ত্রুটি থাকলে সেগুলো ধরতে পারেন, তারপরে নির্ভুলভাবে যেন তথ্যটা পরিবেশন করতে পারে, সেজন্যই এই ওয়ার্কশিট করা হয়। তো ওয়ার্কশিটটা কি আর্থিক বিবরণীর পরিপূরক? না, শুধুমাত্র হিসাবরক্ষকের জন্য পরিপূরক হতে পারে, তবে তথ্য সরবরাহকারীদের জন্য এটি তোমার আর্থিক বিবরণীর পরিপূরক নয়, কারণ এটি একটি খসড়া পদ্ধতি। এটিকে আমরা কি করি, তথ্য পরিবেশন করি, যে তাদের সরবরাহ করি তাদেরকে আমরা এটা পরিবেশন করি না। তাহলে কার জন্য ওয়ার্কশিট? হিসাবরক্ষকের জন্য। কেন ওয়ার্কশিট? পূর্ব থেকেই তোমার আর্থিক বিবরণী একদম সুষ্ঠুভাবে যেন সম্পন্ন করা যায়, নির্ভুলভাবে করা যায়, সেই জন্য ওয়ার্কশিট করা হয়। ওয়ার্কশিটটা হলো একটা খসড়া পদ্ধতি। আচ্ছা, এবার আসো আমি প্রথমে তোমাদের অঙ্কটা একটু বুঝিয়ে বলি, আর যারা একটু পড়াশোনা কম করছো তাদেরকে একটু বিশদও বলছি, কারণ তোমরা আসলে অঙ্কটা করতে গেলে অনেকেই জানো না কোন হিসাবটা কোথায় বসবে। সেজন্য আমি একটু অঙ্কটা পড়ি এবং তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই, তারপর আমরা যখন বোর্ডে যাব তখন যেন আমরা খুব দ্রুত অঙ্কটা শেষ করে নিতে পারি। আচ্ছা, আমাদের ওয়ার্কশিটের মধ্যে প্রথমে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে এবং কিছু তথ্য দেওয়া থাকবে, এডিশনাল তোমার তথ্য দেওয়া থাকবে। হ্যাঁ, সেগুলো থেকে আমরা কি করব, প্রথম এডিশনাল তথ্য মানে অ্যাডজাস্টমেন্ট, সেগুলোকে আমরা কি করব, জার্নাল তৈরি করে ফেলবো। আর এদিকে তোমার ট্রায়াল ব্যালেন্সের কোন অ্যাকাউন্টটা কোথায় বসবে সেটা একটু আমরা জেনে ফেলবো। আচ্ছা, চলো তাহলে প্রথমেই আমরা দেখি ট্রায়াল ব্যালেন্সে কী বলা আছে। দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ এ সামাদ ট্রেডার্স, অর্থাৎ এ সামাদ ট্রেডার্সের বই থেকে নিচের বিষয়গুলা নেওয়া হলো তোমার রিলেটিং টু ডিসেম্বর 2015, অর্থাৎ 2015 ডিসেম্বরের। ঠিক আছে, তো কি কি আছে দেওয়া? আমাদের দেওয়া আছে ক্যাশ। ক্যাশ কি? ক্যাশ হলো অ্যাসেট। অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাসেট। কোথায় বসে এগুলো? ব্যালেন্স শিটে বসবে। প্রিপেড ইন্স্যুরেন্স তোমার অ্যাসেট। সাপ্লাইজ অ্যাসেট। স্যালারিস এক্সপেন্স তোমার
এটা হলো এক্সপেন্স, এটা কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে। অফিস ইকুইপমেন্ট অ্যাসেট, এটি ব্যালেন্স শিটে যাবে। ড্রয়িংস হলো তোমার ওনার সিকিউরিটিকে হ্রাস করে, অর্থাৎ দায়কে হ্রাস করবে, সেটাও ব্যালেন্স শিটে যাবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে যাবে। রেন্ট এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে যাবে। মিসেলেনিয়াস এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে যাবে। ইন্টারেস্ট এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে যাবে। তারপর আসো অ্যাকাউন্টস পেয়েবল, তোমার লাইবিলিটিস পাশে অর্থাৎ ব্যালেন্স শিটে যাবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট, তোমরা জানো যে ডেপ্রিসিয়েশনটা আমরা দুভাবে লিপিবদ্ধ করতে পারি। একটা হলো যে যেমন এখানে বলেছে অফিস ইকুইপমেন্ট, তো সেখানে যদি ডেপ্রিসিয়েশন হয় আমরা দুভাবে কিভাবে করি, একভাবে করি হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অফিস ইকুইপমেন্ট ক্রেডিট, আবার অন্যভাবে করি আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট এবং accumulated depreciation expense অন ইকুইপমেন্ট ক্রেডিট। ঠিক আছে, তাহলে এখানে একুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা পুঞ্জীভূত অবচয়টা তোমার ক্রেডিট দিকে, দায় পাশে ক্রেডিট দিকে বসে। আচ্ছা, ক্যাপিটাল তোমার ওনার সিকিউরিটি, এটা তোমার এটা ব্যালেন্স শিটের দায় পাশে বসবে, অর্থাৎ ক্রেডিট দিকে বসবে। সার্ভিস রেভিনিউটা হলো ইনকাম স্টেটমেন্টের মূল আয়, তাহলে সেটাও ইনকাম স্টেটমেন্টের তোমার বসবে কোন দিকে? ক্রেডিট দিকে। লোন 10%, এটা দীর্ঘমেয়াদী দায়, ব্যালেন্স শিটের দায় পাশে বসবে। এই হলো তোমার ট্রায়াল ব্যালেন্সের বিষয়গুলো। তারপর আসো আমরা এডিশনাল ইনফরমেশনগুলো একটু পড়ে নেই। আর সবসময় মনে রাখবে আমরা যখন ওয়ার্কশিট করব তখন এই এডিশনাল ইনফরমেশনগুলোর জার্নাল করে নেব। জার্নাল করে নেওয়ার পরে আমরা এগুলো আমাদের ছকে পুট করব। ঠিক আছে, তো চলো আমরা দেখি এতে কি বলা আছে। প্রিপেইড ইন্স্যুরেন্স, তো আমরা জানি প্রিপেইড ইন্স্যুরেন্সটা কি? অ্যাসেট, অগ্রিম বিমা সম্পদ হিসাবে সাময়িকভাবে থাকবে, তারপরে কি হবে? খরচে পরিণত হবে। তাহলে এখানে আমরা দেখি কি বলেছে। প্রিপেইড ইন্স্যুরেন্স রিপ্রেজেন্ট 5 years পলিসি ফ্রম 1st January 2015 টু December 31st 2019, অর্থাৎ এই যে প্রিপেড ইন্স্যুরেন্সটা দেওয়া আছে এটা 5 বছরের জন্য দেওয়া আছে। তো আমরা কি জানি? আমরা জানি যে যেই বছরে অঙ্কটা করব শুধু সেই বছরের এই যে অগ্রিম বিমা থেকে খরচটা দেখাবো। তো এখানে কয় বছরে দেওয়া আছে? 5 বছরে দেওয়া আছে। তো আমরা 5 বছরে কত টাকা দেওয়া আছে? 5 বছরে তোমার প্রিপেড ইন্স্যুরেন্স 1,80,000 দেওয়া আছে। তো আমরা কি করব? 1,80,000-কে 5 দিয়ে ভাগ করব, করার পরে 1 বছরেরটা বেরোবে। 1 বছরে যা আসে, হ্যাঁ আমি ক্যালকুলেশন করে পরে বলছি, তো সেটা হবে কি খরচ হিসাবে দেখাবো। আর খরচটা কি? ডেবিট। তাহলে আমাদের জার্নালটা কি দাঁড়াচ্ছে? জার্নালটা দাঁড়াচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স কিন্তু অ্যাসেট হিসাবে আমাদের আছে এবং অ্যাসেটটা হলো কি ডেবিট। এখন যেহেতু খরচে পরিণত হবে তাহলে অ্যাসেটটা কমে যাবে, হ্রাস পাবে, তাহলে সেটা হয়ে যাবে ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে ডেবিট, আর ক্রেডিট হবে প্রিপেড ইন্স্যুরেন্স। আসো বিতে কি বলা আছে। স্যালারিজ পেয়েবল, টাকা 20,000। পেয়েবল মানে পে করতে হবে, তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে স্যালারিটা বকেয়া আছে, আমাদেরকে এটা পরিশোধ করতে হবে। তাহলে স্যালারিজ পেয়েবলটা কি? দায়, দায়টা কি? ক্রেডিট। আর জার্নালটা কি হবে আমাদের? জার্নালটা হবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট, কারণ আমরা জানি খরচ কি হয়? ডেবিট হয়। তাহলে আমাদের জার্নাল হলো স্যালারিস এক্সপেন্স ডেবিট 20,000 এবং স্যালারিস পেয়েবল ক্রেডিট 20,000। সি ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট টাকা 30,000 ফর দ্য ইয়ার। বলছে যে অফিস ইকুইপমেন্টের উপর 30,000 ডেপ্রিসিয়েশন রাখো। তো আমরা কি করব? আমরা একটু আগে বলেছি আমরা আধুনিক যে সিস্টেম সেটাই আমরা ফলো করব। সেটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট এবং আমাদের কোনো ক্যালকুলেশন করতে হবে না, ওরা 30,000 দিয়েই দিয়েছে। তাহলে আমরা কি করব? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, তারপর accumulated depreciation on office equipment credit 30,000. Okay, next D, and
সবশেষ এটা আর নাই। সাপ্লাইজ অন হ্যান্ড এর টাকা অ্যাট ডিসেম্বর 31, 2015 টাকা 30,000। আচ্ছা, এখানে বলেছে যে সাপ্লাইজটা কি তোমরা জানো? সাপ্লাইজ হলো ছোটোখাটো বিষয়, যেমন ধরো একটা অফিসে কি লাগে, কাগজ লাগে, কার্বন লাগে, কলম লাগে, তারপরে তোমার পেপার ওয়েট লাগে, আর অনেক কিছু লাগে, ছোটোখাটো জিনিসগুলো লাগে। কেমন এগুলো মনে করো যে ব্যবহারের জন্য ক্রয় করা হয়েছে, এখন এগুলো কিছু রয়ে গেছে, তাহলে এটা সাময়িকভাবে আমরা ইনভেন্টরি হিসাবে দেখাবো এবং পরবর্তীতে আমরা যখন খরচ হয়ে যাবে তখন খরচ হিসাবে দেখাবো। তো সাপ্লাইজটা এখন কি আছে আমাদের? সম্পদ হিসাবে আছে, তাহলে সাপ্লাইজটা ডেবিট আছে, সম্পদ মানে ডেবিট। তো এখন বলছে যে হাতে আছে, মানে আমাদের কাছে এখন আছে 30,000, বাট আগে আমি রেওয়া মিলে দেখিয়েছিলাম সাপ্লাইজ 1,20,000। তো 1,20,000 যদি আমি রেওয়া মিলে দেখিয়ে থাকি, এখন যদি বলে যে আমার কাছে 30,000 অনলি আছে, তাহলে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে বাকিটা খরচ হয়ে গেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? বাকিটা তোমার খরচ হিসেবে দেখাতে হবে। তো আমরা এখন কি করব? 1,20,000 থেকে 30,000 মাইনাস করলে যে টাকাটা আসবে সেটাকে খরচ দেখাবো। তাহলে খরচ কিভাবে দেখাবো? সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, এবং সাপ্লাইজ যেহেতু অ্যাসেট ছিল, এখন এটি অ্যাসেট হ্রাস পাবে, তাহলে অ্যাসেটটা ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ সাপ্লাইজ অ্যাকাউন্ট এক্সপেন্স ডেবিট এবং সাপ্লাইজ ক্রেডিট। ঠিক আছে, সম্পদটা ক্রেডিট হয়ে গেল। আর কেন ক্রেডিট হলো? কারণ সম্পদটি খরচে পরিণত হয়েছে। তাহলে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট এবং সাপ্লাইজ ক্রেডিট, এই হলো আমাদের মোটামুটিভাবে অঙ্কটা আমি বুঝিয়ে বলেছি। এখন এটা স্টেপ বাই স্টেপ কিভাবে করব আমি তোমাদের বোর্ডে করাবো, তোমরা দেখবে। বোর্ডে ছোট ছোট লেখা, কারণ অনেক বিশাল বোর্ড লাগে তোমরা জানো। তো এখানে আমি ছোট ছোট লেখা হলে অসুবিধা নেই, আমি আবার খাতায় অঙ্কটা করে তোমাদেরকে ছবিটা তুলে দিয়ে দিব, তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা বোর্ডে যাই। ছাত্রীরা, এবার আমরা বোর্ডে ওয়ার্কশিটটি করে দেখাবো তোমাদেরকে, যাতে তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে অঙ্কটি করি সেটা বুঝতে পারো। তো আমরা কিন্তু আজকে 10 কলাম ওয়ার্কশিট করব। ওয়ার্কশিট সাধারণত 8 কলাম, 10 কলাম, 12 কলাম হয়ে থাকে। তো যেহেতু আমি তোমাদের কয়েকটা অঙ্ক করাবো, তাই আমি তোমাদেরকে সবগুলো অঙ্কেও একসাথে না বুঝিয়ে 3টা অঙ্ক 3 দিনে তোমাদের বুঝিয়ে দিব, অর্থাৎ কলামগুলো 12 কলামে কোনটা, 8 কলামে কোনটা এবং 10 কলামটা তো আজকেই আমরা করছি। এখন একটু তোমরা মনোযোগের সাথে দেখো আমরা কিভাবে অঙ্কটা করতে যাচ্ছি। এখানে তোমরা দেখো এস হামাদ ট্রেডার্স ওয়ার্কশিট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2015, এবং এখানে দেখো আমি কলামগুলো সময় কম লাগার জন্য আগে থেকেই আমি করে রেখেছি। এই জিনিসটা কিন্তু আমি কিছুই করিনি, শুধুমাত্র তোমাদের এই প্রশ্ন দেখে জাস্ট ট্রায়াল ব্যালেন্স একটা দেওয়া আছে, ওই ট্রায়াল ব্যালেন্সটা এখানে প্রশ্ন দেখে দেখে তুলে ফেলেছি। বুঝতে পেরেছ? এখানে আমার কোনো কাজ নেই, এটা আমরা প্রশ্ন দেখে তুলে ফেলবো। আর তার আগে আসলে 10 কলামসটা কীভাবে, এটা একটু তোমাদের বুঝিয়ে দেই। দেখো 10 কলামস মানে হলো এই যে ট্রায়াল ব্যালেন্সের জন্য 2টা কলাম, অ্যাডজাস্টমেন্টের জন্য 2টা কলাম, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের জন্য 2টা কলাম, ইনকাম স্টেটমেন্টের জন্য 2টা কলাম, ব্যালেন্স শিটের জন্য 2টা কলাম। ঠিক আছে, তাহলে দেখো ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এই 5টা ঘর আগে করে প্রত্যেকটাকে 2টা 2টা করে ফেলবা। ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, এইভাবে। ঠিক আছে, বোঝা গেল কিভাবে আমরা কলামগুলো করব আর ওয়ার্কশিটের কিভাবে আমরা এগোবো। প্রথমেই আমরা প্রশ্ন দেখে ট্রায়াল ব্যালেন্সটা সেট করে ফেলব, তারপর আমরা এডিশনাল ইনফরমেশান থেকে জার্নাল করে অ্যাডজাস্টমেন্টে বসিয়ে দিব। তারপর আমরা এই 4টা ঘর থেকে যোগ বিয়োগ করে অ্যাডজাস্টেড, অর্থাৎ এই ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, এই 4টা কলামের যোগ বিয়োগ করে এই 2টাতে অ্যাডজাস্ট করব, করে এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। আচ্ছা, তারপর আমরা এই 4 কলামের
কাজ আর আমাদের হাতে নেই, কারণ আমরা এই 4 কলাম থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা করব। আচ্ছা, এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে পরবর্তীতে আমরা কি করব, ফিনান্সিয়াল স্টেটমেন্ট করব। তো ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য আমরা একসাথে 4টা ঘর ব্যবহার করব, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের ডেবিট ক্রেডিট, ব্যালেন্স শিটের ডেবিট ক্রেডিট। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার চলো আমরা কি করেছি, তোমাদের বলেছি প্রথমেই যে আমরা প্রথমে প্রশ্নটা দেখে ট্রায়াল ব্যালেন্সটা লিখেছি। এবার আমরা আমাদের ফার্স্ট তোমার অ্যাডজাস্টমেন্টের জার্নাল করেছি কিন্তু একটু আগে। জার্নালটা কি ছিল, প্রিপেড ইন্স্যুরেন্স আমাদের 5 ইয়ার্সের জন্য দেয়া ছিল, আমরা 5 দিয়ে ভাগ করলাম। 5 দিয়ে ভাগ করার পরে আমাদের বেরিয়েছে তোমার 36,000, 36,000। তোমার 1,80,000কে আমরা 5 দিয়ে ভাগ করেছি, 36,000 বেরিয়েছে 1 বছরে। তাহলে এই 1 বছরেরটা আমরা খরচ হিসাবে দেখাবো। তাহলে জার্নালটা হলো কি, ইন্স্যুরেন্স তোমার এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট এবং প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে আমরা এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে কিভাবে বসাবো, একটু টেকনিকটা খেয়াল করো। আমরা কয়টা দফা পেয়েছি, 2টো দফা। কি কি, প্রিপেড ইন্স্যুরেন্স একটা দফা, আরেকটা ইন্স্যুরেন্স এক্সপেন্স, 2টো দফা পেয়েছি আমরা, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব, এই যে এখানে আইটেমগুলো আছে, এখানে আমরা খুঁজবো যে আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স আছে কিনা এবং ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে কিনা। হ্যাঁ, আমাদের এখানে এই দেখো, এই যে এটা প্রিপেড ইন্স্যুরেন্স আছে, কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্স নাই। যদি এটা না থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে, এই দেখো এই রেওয়ামিলটা এখানে শেষ হয়েছে, তারপরে লিখতে হবে। বুঝতে পেরেছ? কোনটা লিখতে হবে? আমাদের জার্নাল করেছি, 2টো দফা বেরিয়েছে, একটা হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স, আরেকটা হলো প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স এখানে আছে, এটা বরাবর আমরা লিখতে পারবো, কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্স নাই, সেটি আমরা নিচে নতুন করে লিখব। এখানে লিখব আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স। আচ্ছা, কত বলেছি? 36,000। তো ইন্স্যুরেন্স এক্সপেন্স কি বলেছি, ডেবিট বলেছি। তাহলে এই দেখো কোথায়, আমরা কিন্তু এখন এই 2টা ঘরের কাজ করতেছি, কাজ করতেছি। তাহলে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট বলেছি, এখানে আমরা 36,000 লিখব। এই দেখো এটা বরাবর, এগুলো কিন্তু প্রত্যেকটা ঘর করতে হয়, ঘর করলে তো আমার জায়গা হবে না, তাই আমি এইভাবে দাগ দিয়ে তোমাদেরকে ইন্ডিকেট করছি। আচ্ছা, তাহলে এটা আমি ডেবিটে লিখলাম, ক্রেডিটে লিখতে হবে না। ক্রেডিটে কি লিখবো, প্রিপেড ইন্স্যুরেন্স। আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স আইটেমটা এখানে আছে, এটা বরাবর, এদিকে কিন্তু কোনো কাজ নাই, ওইদিকেও কোনো কাজ নাই, আমরা কাজ করছি অ্যাডজাস্টমেন্টে। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স বরাবর ক্রেডিট দিকে, কারণ প্রিপেড ইন্স্যুরেন্সটা এখন ক্রেডিট হয়েছে 36,000। এই দেখো এই 1,80,000 বরাবর এখানে আমি লিখবো 36,000। আচ্ছা, তারপরে আসো 2 নাম্বার, স্যালারিজ পেয়েবল। স্যালারিজ পেয়েবল হলে আমরা জার্নালটা কি বলেছি, আমরা জার্নালটা বলেছি স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। এখন আমাদের সিস্টেম কি বলো তো? সিস্টেম হলো এই 2টা ঘরে আমরা এই জার্নালটাকে লিখব, কিন্তু ডেবিট এবং ক্রেডিট যে লিখব, আমরা দেখব এইখানে এই 2টা আইটেমের কোনো একটাও আছে কিনা। আমাদের 2টো আইটেম কি, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। হ্যাঁ, আমাদের এখানে স্যালারিজ এক্সপেন্স আছে, এই যে দেখো স্যালারিজ এক্সপেন্স আছে, কিন্তু স্যালারিজ পেয়েবল নেই। সেটা আমরা কোথায় লিখবো বলেছি, সেটা আমরা নিচে লিখবো বলেছি। এই যে রেওয়ামিলটা এখানে ক্লোজ হয়ে গেছে, এর নিচে লিখবো। তাহলে স্যালারিজ এক্সপেন্স বরাবর আমরা লিখে ফেলবো কত টাকা, 20,000 ডেবিট বলেছি, তাহলে এইখানে আমরা 20,000
লিখে ফেলতেছি। আর ক্রেডিট কি বলেছি, স্যালারিজ পেয়েবল, সেটা আমরা কোথায় লিখবো, এখানে কোনো আইটেম নাই স্যালারিজ পেয়েবল নামে, তাহলে এটা আমরা নিচে লিখবো। তাহলে লিখছি স্যালারিজ পেয়েবল, কত টাকা, 20,000, এবং এটা হবে কি ক্রেডিট, এই দেখো 20,000। আচ্ছা, এবার আসো থার্ড, ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট, কত, 30,000। জার্নালটা আমি বলেছিলাম, কি বলেছিলাম, বলেছিলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ক্রেডিট। তো আমরা কি বলেছি, এই দুটো দফার কোনো একটি বা দুটোও থাকতে পারে, আছে কিনা দেখি, আবার একটাও না থাকতে পারে। তো আমাদের দেখলাম যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা নাই, কিন্তু একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে। তো আমরা জার্নালটা কি বলেছি, একুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমরা ক্রেডিট করেছি, আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে আমরা ডেবিট করেছি। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা এখানে নাই, তাহলে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা নিচে লিখব। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত, এখানে বলে দিয়েছে 30,000, তাহলে আমরা এক্সপেন্সকে আমরা ডেবিট করেছি, আমরা এখন এখানে 30,000 লিখে ফেলি। এবং একুমুলেটেড, এই যে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ক্রেডিট, এই বরাবর আমরা 30,000 লিখে ফেললাম। তারপরে আসো সাপ্লাইজ অন হ্যান্ড, কত, 30,000। আমরা কি বলেছি, আমাদের সাপ্লাইজ অন হ্যান্ড তোমার ট্রায়াল ব্যালেন্সে ছিল 1,20,000, কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্টে বলেছে আমাদের হাতে এখন আছে 30,000, তাহলে কত খরচ হয়ে গেল, 30 চলে গেলে 1,20,000 থেকে 90,000, তাহলে ওই 90,000 কি হয়েছে, আমাদের হাতে নাই, মানে কি হয়েছে, খরচ হয়ে গেছে। তাহলে সাপ্লাইজ এক্সপেন্স, খরচটা ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, এই দুটো আইটেম এখানে কি আছে, এই দুটো আইটেম আমাদের এখানে নাই, তবে একটা আইটেম আছে, এবং সেটা হলো সাপ্লাইজ আছে। সাপ্লাইজ ক্রেডিট হবে আর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট হবে। তাহলে আমরা এখানে লিখি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 30,000, আর এই যে সাপ্লাইজ ক্রেডিট তোমার 30,000, ঠিক আছে। এই আমাদের শেষ হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ এই যে অঙ্কটা আমি করব, করার পরে এখানে ইনকাম স্টেটমেন্ট যখন আমি করব, আমাদের নিট লস অর নিট প্রফিট বের হবে। সেই জন্য আমরা এখানে একটা ছোট্ট করে জায়গা রাখবো নিট প্রফিট অর লস লেখার জন্য, রেখে আমরা নিচে টোটাল করে ফেলবো। আচ্ছা, এবার আসো আমরা টোটালের জন্য, যেহেতু অ্যাডজাস্টমেন্ট আমরা করেছি সেটা আমরা আগে একটু টোটাল করে ফেলবো। এইগুলো সব যোগ করার পরে আমাদের টোটালটা বেরিয়েছে হলো 1,76,000, 1,76,000। এগুলো যোগ করার পর আমাদের বেরিয়েছে 1,76,000, 1,76,000, ঠিক আছে। এই ক্লোজ করে দিব দুইটা দাগ দিয়ে। আচ্ছা, এবার আসো এই নেক্সট দুই কলামের কাজ করব এখন, এই দুই কলামের কাজ করব এখন। কিভাবে করব, এই চারটা কলামের সাথে নাম কি, অ্যাডজাস্টেড, নাম কি, ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ এই রেওমিল এবং অ্যাডজাস্টমেন্ট দুটো চারটা ঘরে যে ডেবিট ক্রেডিট, এই চারটা কলামের মধ্যে যোগ বিয়োগ করে এই দুই কলামে আমরা বসাবো। তো আসো, আমাদের দেখো ক্যাশ 3 লাখ, তো ক্যাশের সাথে কিছুই যোগ বিয়োগ হয়নি, যেগুলোর সাথে যোগ বিয়োগ হবে না সেগুলো বসে যাবে, আর যেগুলোর সাথে যোগ বিয়োগ হবে সেগুলো আমরা যোগ বিয়োগ করে লিখব। তোমরা জানো, যদি ডেবিট বড় হয় তাহলে ডেবিটের ঘরে লিখব, যদি ক্রেডিট বড় হয় তাহলে ক্রেডিটের ঘরে লিখব, ঠিক আছে। যদি ডেবিট হয়
দুটো যোগ করে ফেলবো। যদি ক্রেডিট ক্রেডিট হয় দুটো যোগ করে ফেলে ক্রেডিটের ঘরে লিখবো। এবার আসো, এই যে যেগুলোর সাথে তোমার যোগ বিয়োগ কিছু করতে হবে না সেগুলো আমরা ডাইরেক্ট বসিয়ে দিব। এই দেখো, ক্যাশ আমরা বসিয়ে দিচ্ছি, কত 3 লাখ। তারপর অ্যাকাউন্টস রিসিভেবল 2,20,000, 2,20,000। প্রিপেড ইন্স্যুরেন্স যোগ বিয়োগ হচ্ছে, এখানে আছে ডেবিট আর এখানে আছে ক্রেডিট। তাহলে ডেবিট আর ক্রেডিট কি তোমাদের ওই যে ছোট ক্লাসে তোমরা বীজগণিতে যোগ বিয়োগ করেছিলে না, প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে প্লাসে প্লাস, এরকম করেছিলে না? তো এখানে দেখো, এই যে প্লাস থেকে এখানে আছে কত ডেবিট, ডেবিট কত 1,20,000 আর ক্রেডিট কত 30। তাহলে ক্রেডিটটা কি হবে, ডেবিট থেকে মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে সাপ্লাইস কত থাকছে, 90,000 থাকছে না? হ্যাঁ, 90,000 থাকছে। তো কোথায় বসবে, ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে? দেখো, ক্রেডিট কিন্তু কম, ডেবিট কিন্তু বেশি, তাহলে ডেবিট দিকেই বসবে, অর্থাৎ 90,000 ডেবিটে থাকছে আমাদের। তাহলে আমাদের এই বরাবর এখানে আমাদের লিখে ফেলতে হবে 90,000। আচ্ছা, তারপরেরটা কি, স্যালারিস এক্সপেন্স। স্যালারিস এক্সপেন্স 4,80,000, এখানেও ডেবিট, তাহলে এই যে দেখো প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ দুইটা যোগ করে ফেলতে হবে। 4,80,000 আর 20,000 মিলে কত, 5 লাখ, তাই না? তাহলে এবং কোথায় বসাবো, ডেবিট দিকে বসাবো। তাহলে আমরা এখন বসিয়ে ফেলি ডেবিট দিকে, এই অ্যাডজাস্টমেন্টের ডেবিট দিকে বসিয়ে ফেলি, কত, 5 লাখ, 5 লাখ। আচ্ছা, তারপরে আসো, অফিস ইকুইপমেন্টের সাথে কোনোই যোগ বিয়োগ হয় নাই, এবং এটি হলো সম্পদ, হলো ডেবিট, 4 লাখ আমরা ডেবিট দিকে লিখে ফেলতেছি। তারপরে আসো, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটাও ক্রেডিটের আইটেম, এটাও ক্রেডিটের আইটেম। তাহলে দুটো যদি ক্রেডিটের আইটেম হয় দুটো যোগ করে ফেলতে হবে। তারপরে আমরা যে আইটেম ক্রেডিটের আইটেম ক্রেডিট ঘরে লিখবো। তাহলে দুটো যোগ করলে কত, 70,000। তাহলে আমরা এটাকে ক্রেডিটের ঘরে লিখছি, 70,000। তারপরে আসো, ক্যাপিটাল, এটা ক্রেডিট দিকেই আছে, সরি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট দিকে আছে, এটার সাথে কোনো কিছু যোগ বিয়োগ করতে হবে না, আমরা জাস্ট ক্রেডিট দিকে বসিয়ে দিব। তারপরে আসো ক্যাপিটাল, ক্যাপিটালের সাথেও কোনো যোগ বিয়োগ করতে হয় নাই, এটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিব, 8 লাখ। তারপর ক্রেডিট দিকের আইটেম ক্রেডিটে বসিয়ে দিলাম। ড্রয়িংস, এটা ডেবিট দিকের আইটেম, আমরা ডেবিটে বসিয়ে দিব, কত, 1,60,000। তারপরে তোমার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কত, 80,000, ডেবিট দিকে আছে, তাহলে আমরা ডেবিট দিকে বসিয়ে দিব, 80,000। তারপর তোমার রেন্ট এক্সপেন্স, এটার সাথেও কোনো কিছু যোগ বিয়োগ নাই, এবং এটা ডেবিটের আইটেম, ডেবিট দিকে বসিয়ে দিচ্ছি, 1,80,000। এবং মিসসেলেনিয়াস এক্সপেন্স, এটার সাথেও কোনো যোগ বিয়োগ হয় নাই, এটা সরাসরি ডেবিটের আইটেম, ডেবিট দিকে বসিয়ে দিচ্ছি, কত, 80,000। তারপরে আসো, ইন্স্যুরেন্স এক্সপেন্স 20,000, এটার সাথে ইন্স্যুরেন্স এক্সপেন্স, ও আচ্ছা শুনো, ইন্স্যুরেন্স এক্সপেন্স তো আছে দেখি আমাদের, সরি এটা আসলে এখানে হবে না, ইন্স্যুরেন্স এক্সপেন্সটা এখানে 20,000 কি ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল? ও সরি সরি, এটা ইন্স্যুরেন্স এক্সপেন্স না, এটা ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে কোনো যোগ বিয়োগ হবে না, এটা ডেবিট দিকের আইটেম, ডেবিট দিকে বসে যাবে, 20,000। আচ্ছা, তারপরে আসো, লোন 10%, 2 লাখ, এটার সাথেও কোনো যোগ বিয়োগ হবে না, এটা ক্রেডিট দিকের আইটেম, আমরা ক্রেডিট দিকে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স 36,000 কোন দিকে আছে, ডেবিট দিকে আছে, তাহলে আমরা ডেবিট দিকে বসিয়ে দিব, 36,000। তারপরে তোমার স্যালারিস পেয়েবল কোন দিকের আইটেম, ক্রেডিট দিকের আইটেম, তাহলে আমরা ক্রেডিট দিকে বসিয়ে দিচ্ছি,
তারপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কোথায় আছে? ডেবিট দিকে আছে। তাহলে আমরা এটা ডেবিট দিকে বসিয়ে দিচ্ছি 30,000। তারপরে তোমার সাপ্লাইজ এক্সপেন্স কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। তাহলে আমরা ডেবিট দিকে বসিয়ে দিচ্ছি। এই হলো তোমার এই 4টা কলাম থেকে আমরা এই পুরো বিষয়গুলোকে অ্যাডজাস্ট করে অর্থাৎ যোগ বিয়োগ করে আমরা এই 2 কলামে সেট করলাম। ঠিক আছে, এখন আমরা এই 2 কলাম থেকে সরাসরি এই 4 কলামে চলে যাব। কোথা থেকে? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এই 2 কলাম থেকে আমরা সরাসরি এই 4 কলামে চলে যাব। অর্থাৎ আমরা এখন ফিনান্সিয়াল স্টেটমেন্টের 2টো ধাপ করছি, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। আচ্ছা, প্রথমটা কি? ক্যাশ। তোমরা জানো ক্যাশ হলো সম্পদ এবং ডেবিট। তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি 3 লাখ। 3 লাখ, এই দেখো এই যে এটা। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল হলো তোমার সম্পদ। তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি 2,20,000। তারপর প্রিপেড ইন্স্যুরেন্স, এটাও সম্পদ। প্রিপেড ইন্স্যুরেন্স কি যোগ বিয়োগ করে বসাই নেই? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এটা তো মনে হয় বসাই নেই, বসাইছি অ্যাডজাস্টমেন্ট, এটা বসাইনি। আচ্ছা, 1,80,000 থেকে 36,000 মাইনাস করলে কত থাকে আমরা একটু দেখে নিই। তোমার এটা কি, এই আইটেমটা কি? প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স হলো 1,44,000। এটা কিন্তু আমরা এখানে যোগ বিয়োগ করি নাই, এবং এটা বসবে কোথায়? ডেবিট দিকে, 1,44,000। আচ্ছা, প্রিপেড ইন্স্যুরেন্স কি বলো তো? প্রিপেড ইন্স্যুরেন্সটা হলো তোমার সম্পদ। তাহলে এটা সম্পদ পাশে চলে যাবে। 144,000। আচ্ছা, তারপরে আসো সাপ্লাইজ। আমাদের সাপ্লাইজ কত আছে? সাপ্লাইজ কি সম্পদ আমি বলেছি। তাহলে 90,000 আমাদের ব্যালেন্স শিটে সম্পদ হিসাবে চলে গেল। তারপরে আসো স্যালারিজ এক্সপেন্স। এক্সপেন্স কি হয়? এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে বসে। তাহলে আমরা বসিয়ে দিই। এই দেখো ইনকাম স্টেটমেন্ট কোথায় আছে? এক্সপেন্স কোথায়? এই তো স্যালারিজ এক্সপেন্স, কত? 5 লাখ। এখানে আমরা ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে বসিয়ে দিচ্ছি 5 লাখ। আচ্ছা, তারপর আসো অফিস ইকুইপমেন্ট, সম্পদ, কত? 4 লাখ। তাহলে সম্পত্তি পাশে বসে যাবে ব্যালেন্স শিটের 4 লাখ। দেন এটা কি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলেছি। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দায় পাশে বসবে, অর্থাৎ ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে বসবে। তাহলে আমাদের এখানে কত আছে? 70,000 আছে, এখানে 70,000 বসে যাবে। আচ্ছা, তারপর আসো অ্যাকাউন্টস পেয়েবল। তোমরা জানো অ্যাকাউন্টস পেয়েবল দায়ের আইটেম। তাহলে এই 60,000 এখানে দায়ের দিকে বসে যাবে। তারপরে আসো ক্যাপিটাল। ক্যাপিটাল কি? ওনার্স ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে দায় পাশে বসবে, অর্থাৎ 8 লাখ। ক্যাপিটাল তোমরা জানো লাইবিলিটিস, তাই এটা এদিকে বসলো। এবং তারপরে আসো ড্রয়িংস। ড্রয়িংস কি করে? দায় কমায়, অর্থাৎ আমরা ডেবিট দিকে ব্যালেন্স শিটের ডেবিট দিকে লিখবো 1,60,000। আচ্ছা, তারপরে আসো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। এক্সপেন্স কি? ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে, অর্থাৎ 80,000 ডেবিট দিকে বসলো। তারপরে কি? রেন্ট এক্সপেন্স, এটাও খরচ, খরচটা ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে বসলো। তারপর এটা মিসেলেনিয়াস এক্সপেন্স, এটাও খরচ, এই 80,000 এখানে ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে বসে গেল। তারপর ইন্টারেস্ট এক্সপেন্স, এক্সপেন্স হলো খরচ, এটাও তোমার ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে বসে গেল। তারপরে আসো লোন। লোনটা কি? লাইবিলিটিস, এবং এটা ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে যাবে। লাইবিলিটিস তো তোমরা জানো সেটা ক্রেডিট হয়, এখানে আমরা এখন লাইবিলিটিসটা লিখে ফেললাম। আচ্ছা, তারপরে আসো তোমার পরের আইটেমগুলো। ইন্স্যুরেন্স এক্সপেন্স। এক্সপেন্স কত? 36,000। তোমরা জানো
এক্সপেন্সটা 36,000, এটা হলো তোমার। এগুলো কিন্তু ইন্ডিকেটর, কেমন? আমি যেহেতু ঘর করতে পারছি না, তাই এগুলো সব ইন্ডিকেটর আমি দাগ দিয়ে দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, 36,000 ডেবিট খরচ। স্যালারিজ পেয়েবেল, স্যালারিজ পেয়েবেল, পেয়েবেল কিন্তু দায়, এটা ক্রেডিট দিকে আছে, দেখছো? তাহলে দায় হলে এইখানে চলে যাবে কত? 20,000। তারপরে আসো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, কত? 30,000। এক্সপেন্স তোমরা জানো ইনকাম স্টেটমেন্টে ডেবিট দিকে বসবে। তাহলে এবার আসো সাপ্লাইজ এক্সপেন্স, তাও তোমরা জানো এক্সপেন্স বসবে তোমার ইনকাম স্টেটমেন্টে ডেবিট দিকে। তাহলে এই মোটামুটিভাবে আমাদের এখানে আর আমরা একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো সার্ভিস রেভিনিউ 11,20,000। এই দেখো, এটা আমরা একটু স্কিপ করে গিয়েছি, দেখলাম না কেন। এটা বসবে ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট দিকে 11,20,000। আচ্ছা, এবার আমার কাজ কি দেখো, আমরা কিন্তু এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের পুরো কাজটা করে ফেলেছি। এখন আমার এই পর্যন্ত আর কোনো কাজ নাই। এখন আমার কাজ হলো এই 4টা কলাম। হ্যাঁ, এখানে আমরা যোগ করে ফেলবো। যোগ করে কত হয় আমরা একটু দেখি। যোগ করলে 22,70,000 হয়। 22,70,000, 22,70,000। তোমরা দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দিবা। এবার আসো, আমরা কি করব? এই ক্রেডিট দিক যোগ করব, ডেবিট দিক যোগ করব, করে দেখব কোন দিকে কম হয়। দেখা গেছে এই দিকটায় কম হয়। তাহলে ডেবিট দিক যদি কম হয়, তোমরা জানো নেট প্রফিট হয়। অর্থাৎ এখানে ক্রেডিট দিক যোগ করার পরে আমাদের দাঁড়িয়েছে 11,20,000, 11,20,000। এখান থেকে আমরা কি করলাম? এই আইটেমগুলোকে মাইনাস করলাম। এই 11,20,000 যোগ করলাম, যোগ ক্রেডিট দিকটা আগে যোগ করলাম। আমরা ডেবিট দিক ক্রেডিট দিক দুটোই যোগ করব, যেটা বড় হবে। যদি ডেবিট দিক বড় হয় তাহলে নেট লস। এখানে ক্রেডিট দিক বড় হয়েছে, আমাদের নেট প্রফিট হচ্ছে। তো আমরা 11,20,000 থেকে এই আইটেমগুলো বাদ দিব। হ্যাঁ, এই আইটেমগুলি বাদ দেওয়ার পরে আমাদের প্রফিট হয়েছে 1,04,000। 1 লাখ, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করাতে আমাদের ঘাটতি হয়েছে 1,04,000। অর্থাৎ এটাই হলো নেট প্রফিট। কি বেরোলো? এটা নেট প্রফিট বেরোলো, নেট প্রফিট, নেট প্রফিট। এই যে এটা হলো নেট প্রফিট বেরোলো। কিভাবে বেরোলো? এখান থেকে এটা যোগ করলাম, এই কলামগুলো যোগ করে এটা থেকে এটা মাইনাস করলাম, তারপর নেট প্রফিট বেরোলো। তো নেট প্রফিট কোথায় যায়? নেট প্রফিট ক্যাপিটালের সাথে যোগ হয়, অর্থাৎ ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে বসবে। তো আমরা ব্যালেন্স শিটে ক্রেডিট দিকে বসিয়ে দিই 1,04,000। বাস, এখন কি করবা? ব্যালেন্স শিট মিলাই ফেলতে হবে আমাদেরকে। এখন এই কলামটা যোগ করব, এই কলামটা যোগ করব। যোগ করার পর আমাদের হবে 12,54,000। 12,54,000। তোমরা ক্যালকুলেশন করে নিও, আমি বই দেখে ক্যালকুলেশনটা দিয়ে দিলাম তোমাদের, তোমরা ক্যালকুলেটর দেখে করে নিবা। এই হলো আমাদের তোমার ওয়ার্কশিটটা শেষ হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পারবে, এবং তোমরা জানো ভিডিওতে একটা সুবিধা আছে, বারবার যতবার না বুঝতে পারছো বারবার করে দেখবে, ইনশাল্লাহ বুঝতে পারবে। তাহলে আমি আরেকবার একটু তোমাদেরকে সামারাইজ করি। সেটা হলো এই কলামগুলো আমরা প্রশ্ন দেখে ট্রায়াল ব্যালেন্স থেকে লিখে ফেলবো। আর এই অ্যাডজাস্টমেন্ট হলো অ্যাডজাস্টমেন্টের প্রশ্নে যে অ্যাডজাস্টমেন্ট আছে সেগুলা জার্নাল করব, করে যে দুটো দফা ডেবিট এবং ক্রেডিট পাবো সেগুলি প্রথমে এখানে খুঁজবো আছে কি না, এবং ওই দফাগুলো বরাবর
ডেবিটটা ডেবিট দিকে লিখবো, ক্রেডিটটা ক্রেডিট দিকে লিখবো। কোথায়? অ্যাডজাস্টমেন্টের ঘরে। এভাবে আমরা অ্যাডজাস্টমেন্টের সবগুলো আইটেম বসিয়ে দিব। তারপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এই 2 কলাম করব। কিভাবে করব? এই 4 কলাম থেকে যোগ বিয়োগ করে এই 2 কলাম করব। এটার সাথে যোগ বিয়োগ নাই, 3 লাখ ডেবিট দিকে আছে, এই ডেবিট দিকে বসাই দিলাম, ডেবিট দিকে, আর যেটা ক্রেডিট দিকে আছে সেটা আমরা ক্রেডিট দিকে বসিয়ে দিলাম। এইভাবে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা করলাম। তারপর আমরা এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে একসাথে এই 4 কলামে বসিয়ে দিব। প্রথমে যেই জিনিসটা ব্যালেন্স শিটে যাবে, যেই দফাটা, সেটা আমরা ব্যালেন্স শিটে দিয়ে দিয়েছি। আর যেই দফাগুলো ইনকাম স্টেটমেন্টে আসবে সেগুলো আমরা ইনকাম স্টেটমেন্টে দিয়ে দিয়েছি। তোমরা জানো মুনাফা জাতীয় আয় ও ব্যয়গুলো ইনকাম স্টেটমেন্টে আসে, আর সম্পদ ও দায়গুলো ব্যালেন্স শিটে যায়। এভাবে আমরা কি করলাম, ইনকাম স্টেটমেন্টটা করার পরে ডেবিট এবং ক্রেডিট 2 দিক যোগ করার পরে যেই দিকে ঘাটতি হলো, আমাদের ঘাটতি হলো ডেবিট দিকে ঘাটতি হলে প্রফিট হয়। তো আমরা প্রফিট কত হয়েছে? 1,04,000 হয়েছে। আর এই আইটেমটা আমাদের কোথায় যাবে? প্রফিটটা ক্যাপিটালের সাথে যোগ হয়, অর্থাৎ দায়ের দিকে যাবে। তাহলে 1,04,000 আমরা দায়ের দিকে বসিয়ে দিলাম। এবার আমরা ব্যালেন্স শিটটা যোগ করে ফেললাম। যোগ করার পর আমাদের এই যে 12,54,000 হলো। আশা করি বুঝতে পেরেছ, এবং তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। পরবর্তীতে আমি তোমাদের সাথে আরেকটা 8 কলামের দেখাবো। 8 কলামেরটা অসম্পূর্ণ ওয়ার্কশিট। তার পরবর্তীতে আমি তোমাদের একটা 12 কলামের দেখিয়ে শেষ করে দিব। আর তোমাদের পাশাপাশি নিজেরা বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে বই দেখে দেখে। আমি কিন্তু তোমাদের খাতায় করেও কিন্তু দেখিয়ে দিব, যাতে তোমাদের এই ছোট ছোট লেখাগুলি বুঝতে অসুবিধা হলে যেন তোমরা ক্লিয়ার হয়ে নিতে পারো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। তোমরা ভালো থাকো। আর কোভিড-19-এর সাথে আমরা লড়তে শিখে গিয়েছি। এখন আমাদের আর ভয় নেই, এখন আমরা শুধু সচেতন থাকব। সচেতনতাই আমাদের কাম্য। আবারও বলছি, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্বাস্থ্যের অধিকারী হও এবং ভালোভাবে লেখাপড়া করো। ধন্যবাদ।